তুষার ভাই ভূমিকা কিছুটা দিয়ে ফেলেছি। গতকালকে আমরা একটা প্রতিবেদন করেছিলাম। আমরা বলতে পারেন যে গণমাধ্যম তো আসলে কখনোই খুব সহজভাবে হেঁটেছে, সহজ পথে মানে কুসুম মানে ফুলের বিছানো পথে হেঁটেছে এরকম। হ্যাঁ, কুসুম আস্তীর্ণ পথে হেঁটেছে, এটা বলার মানে অপেক্ষা রাখে না যে খুব সহজে হয়েছে। কিন্তু আমরা একটা নতুন প্যাটার্ন দেখলাম গতকালকে। মানে এর আগে মব দেখেছি, তার আগে আমরা শেখ হাসিনার শাসন আমলে দেখেছি যে কিভাবে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন রিপোর্ট তৈরি করলে সাংবাদিকদের উপরে কীরকম খড়গ নেমে আসে। এবার একটি নতুন দেখলাম, এটা আমরা বোধহয় তৃতীয় এই ভিকটিমের শিকার। যে গত কয়েকদিনে আমরা পরে খোঁজ নিয়ে জেনেছি যমুনা টেলিভিশন একটা রিপোর্ট করেছিল, তাদের রিপোর্টটি হঠাৎ করে তাদের পেজ থেকে গায়েব হয়ে গেছে। এরপরে তারা দেখলেন যে এটা তারা করেননি, এটা বাইরে থেকে এমনভাবে করা হয়েছে যে তারা এটাকে রিকভারিও করতে পারেননি শেষ পর্যন্ত। এরপরে আপনি জানেন যে নেত্র নিউজ তারাও আমাদেরকে পরবর্তীতে গতকালকে জানিয়েছে যে তারা যে রিপোর্টটি করেছিলেন সেটিকেও তাৎক্ষণিকভাবে এটিকে গায়েব করে দেওয়া হয়েছে অল্প কয়েক ঘন্টার মধ্যে, এবং তারা সেটি বেশ কয়েকদিন পরে রিকভারি করতে পেরেছিলেন। আমরা গতকালকে একটি রিপোর্ট করেছি, সেখানে আমরা কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম যে তিনি মন্ত্রী হওয়ার পরে তিনি ঠিকাদার ব্যবসার সাথে জড়িত আছেন, এবং তিনি যে দাবিগুলো করছেন তার পরিবারের সদস্যরা এখন সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নগুলো এখানে যে এটি নৈতিকভাবে তার পরিবারের সদস্য, তার স্ত্রী বা তার ছেলে, তারা তার মন্ত্রণালয়ে ঠিকাদারি ব্যবসা করতে পারেন কিনা, তার ছেলে তার মন্ত্রণালয়ে ঠিকাদারি ব্যবসা করছেন, এই নিয়ে আমাদের একটা বিশাল রিপোর্ট ছিল। রিপোর্টটি আমিই করেছিলাম, কিন্তু তারপরে সেই রিপোর্টটি একের পর এক সাইবার হামলায় সেটি আমাদের ফেসবুক পেজ থেকে গায়েব হয়ে যায়। এরপরে বিভিন্ন কন্টেন্টে আমাদের বট আইডি বলেন বা বাইরে থেকে যেটা হলেন সেগুলোর উপরে রিপোর্ট হয়েছে। মানে আমাদের পুরো প্ল্যাটফর্মটাই এক ধরনের হামলার শিকার এবং আমাদের হাতছাড়া হয়ে যাবার উপক্রম হয়েছে। এটা নতুন বাস্তবতার মানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ বলেন বা গণমাধ্যমের এইটা করেন একটা দেখলাম আর কি। আপনি আমার কাছে যদি মতামত জানতে চান তাহলে আমি বলবো যে গণমাধ্যমের প্রচার প্রক্রিয়া বদল হয়েছে। গণমাধ্যম আগের চাইতে আরও বেশি ডিজিটাল হয়েছে, এবং একই কারণে এই ডিজিটাল ভালনারেবিলিটিও তার বেড়েছে। এখানে তো বিশেষজ্ঞ আছেন, তিনি বলতে পারবেন। তবে এই প্রক্রিয়াটা খারাপ এই জন্য যে এইভাবে করার ফলে কি ঘটলো, এটা করার ফলে কি হলো, এই বিষয়টি যারা পড়ে নাই, যারা এটা পড়তো হয়তো বিশ্বাস করতো না, বা যারা পড়ে হয়তো এটা নিয়ে তত ভাবতো না, এই বট অ্যাটাক করে বন্ধ করে দিয়ে মুছে দিয়ে এই ব্যাপারটাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলা হলো এবং প্রকারান্তর অভিযোগগুলিকে স্বীকার করে নেওয়া হলো। আমি সবসময় মনে করি যে এটা আসলে এক ধরনের নির্বুদ্ধিতা। যদি কেউ কোনো কিছু বলে এবং সেখানে সত্যতা অথবা অসত্যতা যাই থাকুক, সেটার প্রতিবাদ পাঠানো যেতে পারে, প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু সেটাকে মুছে দিয়ে সরিয়ে দিয়ে কেবলমাত্র ব্যক্তিগত কোনো গোপনীয় বিষয় না হয়ে থাকলে, অর্থাৎ ধরা যাক আপনার কোনো ব্যক্তিগত ছবি, ব্যক্তিগত ইমেইল কিংবা ব্যক্তিগত কোনো তথ্য, আপনার ফোন নাম্বার, আপনার গাড়ির নাম্বার, আপনার অ্যাকাউন্টের নাম্বার, এই ধরনের কিছু না থেকে থাকলে ওটা সরিয়ে নিতে বলতে হবে কেন? এখানে একটা সমালোচনা হয়েছে। সমালোচনাটা কি? যে তিনি ঠিকাদারি ব্যবসা করতেন, তার ঠিকাদারি ব্যবসা থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেও তারই মন্ত্রণালয়ে তার পরিবারের লোকজন ব্যবসা করছেন। এটা যে কোনোভাবে এটা স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। না, রিপোর্টের মধ্যে আরো একটা বিষয় ছিল, যেটা হলো যে তিনি শপথ নেয়ার পরেও তার নামে তিনি কাজ নিয়েছেন, এবং তার অনেক পরে মানে তিনি আবার পরবর্তীতে তার স্ত্রীর নামে সেটি দিয়ে দিয়েছেন। এটা অবশ্য ঘটতে পারে। কিভাবে ঘটতে পারে আমি বলি, আমি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি। হয়তো দরপত্র ফেলেছিলেন মন্ত্রী হওয়ার আগে বা নির্বাচিত হওয়ার আগে, পরে কাজটা চলে এসেছে তার নামে, তখন তার নামে নিয়ে নিতে হয়েছে। কিন্তু উনি যদি মালিকানা পরিবর্তন করেন ওই কোম্পানির, অথবা কোম্পানির পরিচালনা পরিষদ অথবা সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন, তাহলে তার নামে কাজ আসলেও ব্যক্তির নামে তো কাজ আসে না। সরকার তার কোনো ব্যক্তিকে কাজ দেয় না, একটা কন্ট্রাক্টরি ফার্মকে বা একটা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মকে, যেটা যে কাজ করে। ধরুন উনি যদি আইটি বিশেষজ্ঞ হন, ওনার আইটি ফার্মকে একটা কাজ দিলেন। ফার্ম একটা এন্টিটি, ফার্ম একটা আলাদা সত্তা, সেটার পরিচালনা যদি তিনি বদলে দিতে পারেন, যেখানে তার পরিবারের কোনো বা তার ঘনিষ্ঠ ব্যক্তিদের কোনো প্রভাব নাই, তাহলে কিন্তু এটা হতে পারে। আমি এইখানে দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে একটা ধরেন একজন লোকের অত্যন্ত স্বনামধন্য একটি কনস্ট্রাকশন ফার্ম আছে, যেটা কাজ করলে পরে
আমাদের ভালো, মানে ভালো ঘর বানাবে, ভালো বাড়ি বানাবে, ভালো ব্রিজ বানাবে। এখন উনি মন্ত্রী হয়ে গেলেন বলে কি কোম্পানিটা বন্ধ হয়ে যাবে? ব্যাপারটা তো তা না। কিন্তু ওই কোম্পানি ওনারই মন্ত্রণালয়ে কাজ করবে কিনা এটা এখন ডিসিশন নিতে হবে। কারণ সেক্ষেত্রে অনেক প্রশ্নটা উঠবে সেক্ষেত্রে না? এটা সহজ হতো, উনি যেহেতু কন্ট্রাক্টরই আছে এমন মন্ত্রণালয়, উনি মন্ত্রী না হলেই, উনি যদি আজকে স্বাস্থ্যমন্ত্রী হতেন, কিংবা উনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, অথবা উনি যদি আজকে আইটি মন্ত্রী হতেন, তাহলে তো এই ওনার ফার্ম এখানে কাজ করতো না, উনি এই কাজটা করতে পারতেন এবং ওনার পরিবার করতো, উনি করতেন না। উনি যেহেতু মন্ত্রী, উনি লাভজনক কাজে থাকতে পারবেন না। কিন্তু সেইটা উনি না করে উনি ওনার মন্ত্রণালয়তে যেহেতু কাজটা দিয়েছেন, এটা স্বার্থের দ্বন্দ্ব তৈরি করেছে। এবং এই রিপোর্টটা স্বার্থের দ্বন্দ্বের রিপোর্ট। এটা কিন্তু বিরাট দুর্নীতি নয় যে উনি অর্থ তছরূপ করেছেন, টাকা পয়সা লুট করেছেন, বা ব্রিজ বানাতে গিয়ে বা কালভার্ট বানাতে গিয়ে ভিতরে বাঁশের কঞ্চি দিয়ে দিয়েছেন, এটা তো রিপোর্টটা না। ফলে এইটা নিয়ে এত কেন অস্থির হতে হবে এবং এইভাবে আক্রমণ করতে হবে, এটা আমার বুদ্ধিতে কুলায় না আর কি।